ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের 2 আঙুলে ধরে বার 2-1 টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া ছাড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট অংশটা ফেলে বসে থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করলো। ফরজের আজানের ইরফান দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। অজানা হয়ে আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধ নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝেই ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস? আরে ভালো করে দেখ আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধের কথায়। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরফর করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলছিস? এই মির্জাফরদের মতন আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ তার কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় এক লাথি দিয়ে একদম এর ঘর বাড়ি পাঠিয়ে দিতে। সারা বেয়াদব তার জীবনটা ভেজে খায়। সাদে কি আর বলে, তার মামির কপাল পুড়েছে। এমন ঘাড়তারা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধের মনে হয় তার মাথার চুল পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাসে তার ঘুম, তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও তার ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উকি ঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমালিও আজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ির তাকানোর মাথায় নিচু করে নিল। রুমালিও আজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তাও জানে না। এই ব্যাটা আবার কি? আর তাকে এইবার জিজ্ঞেস করছে কেন? রুমালি আজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মাইয়া ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রুমালি আজ বিরক্ত হয়ে বলে, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা ভেবাচাকা খেয়ে গেল। আসলে স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকার নেই তার। কালকে রাতের কথা মনে পড়লো। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। ও তো রাত্রে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টো পাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধের বাড়িতে আছে। রুমা নেওয়াজ কচকচ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নেওয়াজ মায়েরাকে বলে, নামাজ পড়েছ আম্মু? মায়েরা আমায় ঘেঁষে বলল, জি আঙ্কেল।
আমি এখনো আঙ্কেল বাবা হই তোমার, বাবা বলবে। মায়েরা এখন এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেলবেলায় মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক মেয়েও আজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটাকে গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তার ছেলে ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে, তার ছেলে তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়েরার কাছে ফোন নেই, তাই প্রথমে মায়েরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে যাবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মায়ের সংকোচ বুঝতে পারলেন। তিনি সুন্দর করে বুঝিয়ে বললেন তিনি মায়েরার বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের দিকে থেকে ফোনটা নিয়ে নেয়। খুশিতে এক লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটা দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়েরাই দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলো, একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়েরা না? কারো কণ্ঠে মায়েরা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীকে দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মায়াকে আঁকড়ে ধরে। এই তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়েরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মাইশা পাশ দিয়ে ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ ছেড়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়েরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলেন। 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোণের ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতেছিস নাকি? মায়েরা রেগে বলে, একটা থাপ্পড় খাবি। আমার খেয়ে দিয়ে কাজ নেই, আম্মু বিয়ে দিয়ে দিল। সৎ বাবা আমায় দেখতে পারতো না তাই। মায়েরার কথা শুনে দুই বান্ধবী একটু খারাপ লাগলো। তারা জানে মায়েরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়েরার মা যদিও মায়েরাকে আঁকলে রাখতো, তবে পরে সংসারে আর আগের পক্ষে মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলে, বুঝেছি, আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি? টাকলু মামা। মায়েরা ইনোসেন্ট ফেস্ট বানিয়ে বলে, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মাইয়া অত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষা প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগো রিপন ও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনের কথা শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবে, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানের মাইরাদের ডান পাশে ঠিক একটা টেবিলে পরেই টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মাইরাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মায়েরার দুই বান্ধবী ইরফানের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়েরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়েরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়েরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মাইশার ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানের মায়েরার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে
তাক করে রাখা আঙুল এখনো নামায়নি। মাইশা রাইসা ভ্রু কুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিক ফিরে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়েরার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙুল তুলে রাখিস কেন, কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে উঠে দাঁড়ায়। রিপন শুদ্ধের পিঠে একটা চাপড় দিয়ে বলে, এমনিতেও রেগে গেছে, শুনলে তোর বড়টা আগে বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয় কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে। শুদ্ধ একবার মায়েরার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মায়েরাকে দেখে বাচ্চাই লাগলো, এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনার। ইরফান মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলছি তুই তামিম মুভি নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমাকে এভাবে বলো। মায়েরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা ভয় একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতন জায়গা না পাওয়ায় একদম কোণে গুটিসুটি মেরে দোয়া দরুন পড়তে লাগলো। মারিসা, রাইসা দুজনেই মুখ হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়েরার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, এই ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মায়েরা কেঁদে দিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবার পাগল বলায় রাগে টেবিলের ওপর ধুপ করে একটা পাঁচ মারে। আশেপাশে মানুষের সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো, নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মায়েরার কথায় শুদ্ধ রিপন ভেবাচাকা খেয়ে যায়। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট। মায়েরা বিড়বিড় করে বলে, সালা ইংরেজ, আবার ইংলিশ ঝাড়ছে, এই ব্রিটিশকে কি বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন। রাইসা মাইশা দুজনের মাথা ফাটছে, ইচ্ছে করছে। এই মায়েরা আর শুধরালো না, বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলায় কিভাবে। রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওর হয়ে আমরা সরি বলছি, আসলে না ও না বুঝেই বলে ফেলেছে। মায়েরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন, জানিস এই পাগল 2 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস, মূর্খের দল সব। মায়ের কথা শুনে তার 2 বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন, বুঝে পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়েরার প্রতিটি কথা। শুদ্ধ ঢোক গিলে ইরফানের জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণ থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে চলে যাবে তার আগে ইরফান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীর তো কিছুই থাকবে না। সে ভয় মায়েরার পা থেমে যায়। শুধু পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দেবো আমি, স্টুপিড গার্ল।
মায়েরা ইরফানের কথায় মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফানকে হাতে তার হিজাব টেনে ধরেছে। সে হাতে তার দুটো দিয়ে জোরে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরার নিজেরই হাত ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ, ঢোক গেল। মুখ ফসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের, বলে নিজের মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়, জমের সামনে দাঁড়িয়েও কথা লাগাম টানতে পারে না। ইরফান মায়েরার হিসেবের কোনা ছেড়ে মায়েরার বাম হাত শক্ত করে ধরে। মায়েরার মাথায় কিছু আসে না। ওদিকে মাইশা রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয়ের কিছুই নেই নাকি? মায়েরা ভয় ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়েরাকে টেনে বাইরে দিকে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আজ সে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। মায়েরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়েরার হাত শক্ত করে ধরে রেখে তাকায়। শুদ্ধ আর রিপন হা করে চেয়ে আছে মায়েরার দিকে। এটা কি ভাই? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়েরার দিকে। কি সাংঘাতিক মেয়ে! কনফিডেন্সিয়ালি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো। কোন বুড়োর বউ এ মেয়ে? তার তো দুঃখ হচ্ছে সে বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মায়েরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়েরাকে ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়ে 1 সেকেন্ডের জন্য সে সুযোগকে কাজে লাগাবে না। কোনোদিনই তা তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়েরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হা করে মায়েরা দৌড়ে পগার পার হওয়ার দৃশ্য দেখলো। বাদরের দৌড়ের স্পিডে এই মেয়ের চেয়েও কম হয়তো। চোখের পলকে হাওয়া। ইরফান রাগে কচকচ করতে করতে শুদ্ধর শর্ট এর কলার ধরে বললে, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভ্রু কুচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করিস বলতো? ইরফান বিরক্তি রাগে শুদ্ধের কলার ছেড়ে হন হন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মায়েরার বান্ধবীর দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালে শুদ্ধর সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচ কামড় বসিয়ে দেয়। তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতে শার্ট এর হাতটা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলে দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধের দিকে তাকিয়ে আছে। তো আছেই। রিপন মিটমিট হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে বাবা। শুদ্ধ বিরক্ত হয়ে গেল, কেটে দে। রিপন ভ্রু কুচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে পুরাই মাখন। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখে লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের এক্সপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানো সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্য বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুধু কেটে কেটে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নেব। রিপন ভ্রু কুচকে কিছু বলার আগে শুদ্ধ আবারও বলে, আশার কি আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না।
মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছু বলার আগে মায়েরা নিজে টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরা আর পা থেমে যায়। পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব তার ওইদিকে যাওয়া যাবে। মেকি হেসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দেবো, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে আম্মু? মায়েরা আমতা আমতা করলো। সে কি বলবে? তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমত খেয়ে বলল, আচ্ছা আম্মু চলো। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকে আসছে। তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারেক নেওয়াজ মায়ের ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে, একটু আধটু এমন হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেন। মায়েরা স্বস্তি নিঃশ্বাস ফেলার এই যাত্রায় বেঁচে গিয়েছে। ইব্রাহিম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিকে ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু অসহ্য লাগছে। হন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলেন তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে। বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো অ্যান্সার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবেন না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে। আশা করি আজ শুদ্ধের বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারেও চুপ। গাড়ি স্টার্টিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগেও মনে পড়লো বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমার বাবা ছেলে পেয়েছে তা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে আসছে, শ্বাস ফেলে বলল, আসছি। ইনায়া তার খালার সাথে জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে উপস্থিত হয়েছে। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশে টেবিলে জাহারা বসে। আশেপাশে বারবার চোখ বুলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশায় নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। জাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময় কেউ বেল বাজায়। কাজের মেয়ে রিতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এ ভাবনায় সে নিজেই দরজা খুলে দেয়। ইরফানের সাথে তার মনোহর সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে। যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মাইরাকে দেখে অবাক হয়ে বলে, খালু এটা ইরফান ভাইয়ের বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জারিফ মারিয়ার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মায়েরা আমতা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে। নিজের সংকোচন কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল। জাহিদ ভ্রু কুঁচকে সালামের উত্তর দিয়ে তার হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট্ট পুতুলকে কোথায় পেলে খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি।
মায়েরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মায়েরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি মায়েরা ইসলাম। জাহিদ সাউন্ড দিয়ে বলে, সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী। ভাইয়া অনুভূতি দিলে কর্মকাণ্ড তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মায়েরা বিরক্ত। এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। ধ্যাত, তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। জাহিদ সাইড দিয়ে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফান খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মারিয়ার পাশে দৌড়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করবো না। ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা কাউকে চিনতে পারছে না। মেয়েটা ইনায়ার পিঠ সামান চুলগুলো ছেড়ে দেয়া, এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়েরার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মারিয়ার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি কত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসে হচ্ছে। মায়েরা খুব বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে নিয়ে এখন ঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সাই। মারিয়ার মনে হলো এরা তাকে পাম দিচ্ছে, ফলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো। এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেকি হেসে বলল, আমি এই বাচ্চায় কে আমি জানি না, তোমরা এই বাসায় কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মারিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝছিল না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায়া হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলে খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মারিয়ার হাত ধরে বলল, আম্মু, ভাবি অনেক কিউট, তো আমি কি করব? মায়ের কথা ইনায়ার মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকে গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপার কি ভাই বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মারিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মারিয়া মৃদু হেসে বলল, আমি এইবার এএসসি দেব। তুমি আমার বড়ের বোন, তাই না? আমার শ্বশুর বাড়িতে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালা সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মারিয়ার কথা শুনে ইনায়া হা করে তাকালো। দেখে মনে হচ্ছে মারিয়া তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচন নেই। ইনায়া ভালোই লাগলো। তবে মায়েরা এএসসি দেবে শুনে অনেক অবাক হলো। এত ছোট, সে এবার এইচএস দেবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও ছোট, 2 বছরের। হয় হায় আল্লাহ, অন্তঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়েরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সে হিসেবে আমি একটু ছোটই। মায়েরার কথা শুনে প্রত্যেকে হা করে চেয়ে আছে। ইরফানের খালার মাইয়াকে পছন্দ হলো না। বিরক্ত হয়ে বলল, এই বাচ্চার মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রোমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল।
কিন্তু মারিয়া হেসে এগিয়ে এসে বলল, আন্টি আপনি আমাকে বাঁচান বলার আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলেই আমার হাইট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারেন্টি দিচ্ছি এক্ষুনি পরীক্ষা করলে আমার হাট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মারিয়ার কথা ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছো তুমি। মায়েরা ভ্রু কুঁচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম। মায়েরা মুখ বাঁকিয়ে বলল, আমার নাম মায়েরা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, এই বলতে ভুলেই গিয়েছিলাম। যাহারা বিরক্ত, চরম বিরক্ত মায়েরার ওপর। কেন যেন ভীষণ রাগ লাগছে, ইচ্ছে করছে মায়েরার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝল না। পিড় করলো, ঢঙ্গি একটা, অসহ্য। মায়েরাকে টেনে জাহানার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি এটা আমার খালাতো বোন জাহারা। মায়েরা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা জাহারার এমন বিরক্ত এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলে আছে, একটু পর তোমাকে এনে দেবো কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারের দাঁতের দাঁত চেপে মায়েরার দিকে তাকিয়ে আছে। ইনায়াম জাহারের কাণ্ডে কিছু বুঝলো না, এখানে কিছু বললেও না। আর এদিকে মায়েরা তো ফটাফট মুখের ওপর সত্যতা বলে চলেছে যে ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মায়েরাকে নিয়ে তার খালারে সামনে গিয়ে বলে, এটা আমার খালামণি। মায়েরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি আমি না, তাই না খালামণি? ইরফানের খালা ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। বিরক্তি সীমা পার করছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনাইয়ার কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে এসে দরজা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি এসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ড্রাইনিং দিয়ে বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট্ট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবারও জিজ্ঞেস করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফান হাইটটা একটু বেশি, তাই সেভাবে তার খালাকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পিছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। ইরফানকে দেখে মায়েরা চোখ বড় বড় হয়ে যায়, ভয় আতঙ্কে এক চিৎকার দেয়, দুই হাতে মুখ চেপে ধরে। পিছনে ফিরে পড়তেও ডান হাতে সোফার কোনা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয় ঢোক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা এভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মায়েরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মায়েরার কথায় কেউ কিছু বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়েরার হাতে শক্ত করে ধরে মায়েরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবে হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মায়েরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সামনে খামচি দেয়, রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন। অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যে দরজা খুলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা ভয় কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পিছন থেকে তারেক নিয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে?
ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট, তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলে, ভাইয়া যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনছো না? ইরফান ভ্রু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুত ভাবে বিড়বিড় করলো, বউ। তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মারিয়া ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই। দরজা খুলে দেখে মুখে হাসি ফুটলো। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, এই পাগলটা বের হও, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে আমাকে বের করে দেয়, কত বড় সাহস! মারিয়ার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা, নিজের বরকে এভাবে বলছে কেন? যাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখছেন না অন্যের বাড়িতে এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে রেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়েরা উল্টে পড়তে নেয়। পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোর মায়েরা ইরফানের মায়ের সাথে দেখে ধাক্কা খায়। রুমারি হয়েছে রেগে মায়াকে টেনে মায়ের আরেক গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা টাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে দেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগে ইনায়া মায়াকে ধরে নেয়। মায়েরা ফুফিয়ে ওঠে। এরই একই গালে মা ছেলে থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ওভাবে বিড়বিড় করলো, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন, কি শক্ত হাত মায়েরি, উফ গালটা গালে গলে গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মাইয়ার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এই মেয়ের মুখ বদ্ধ হয় না। রুমার রেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক রেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে উঠল, রুমা! রুমা রেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দুমাত্র, পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ে এসব পায়ের তবে আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপমান দিচ্ছে কেন? এমনি তো ওর জন্য আমার ছেলে কাল থেকে বাড়িতে আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে, তাই বলে তুমি মারবে? রুমারি আজ কিছু বললো না, একটু থেমে বলে উঠলো, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি, জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো তো দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক, ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটি কাছে বাসা নিয়ে থাকতে চাই, আমি পারি না। আমার ছেলে আমার কাছে ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। তোমার ছেলে যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমারি ওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আঁকলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের তার দুই হাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা রেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন এক রোখা, রাগী, বদমেজাজি, কেন বোঝে না? মুখ ফুটে কিছু বলে না, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে না, বলে না, রাগ শুধু দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা সে জানে তার ছেলে কেমন, কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারোর কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলে
বলার এইসব তার মাথা ছাড়া দিয়ে উঠছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুর বাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিছুই বলল না। মাথা নিচু করে ফুস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখ, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতো মতামত নিতে হয়? তুমি কেমন অসভ্য ভাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গুছিয়ে দিয়েছ। তার ক্রিমাস থমকে ওঠেন ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না, এই বিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙুলের ছাপ পড়েছে, যেন কেটে গিয়েছে। কেটে কেটে চোখ মুখ রক্ত জমার ন্যায় হয়ে গিয়েছে, ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলে ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার একে অপরের চোখে চোখ পড়ায় মাইয়া ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রু কুচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পারছে যে ভুল। শাশুড়ির হাতে থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটার এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিনও সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই সবার ঘরে চলে যায়। সাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়েরার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যি ভুল করে ফেললো? মায়েরার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল, তার মেয়ের বয়স হলে তার ছেলের সাথে বিয়ে দেবে, কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করলো না, তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলে মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই, এমন হলে সে অনেক উপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কি? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়েরার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাবা আছে, আমি তো আমার সাথে, বুঝেছ আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়েরা চল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়লো। তার বাবাকে ঠিক করে মনে নেই, ঝাপসা মনে পড়ে। মায়ের আর মনে হয় তার বিয়ে হয়ে এসে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইরায়া, আমার ঘরে একবার এসো। ইরায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে মায়েরা পাশে গিয়ে বলে, এই যে কিউট, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়েরা দুহাতে মুখ মুছে হেসে বলল, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইরায়া জাহিদ দুজনে অবাক হয়। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়েরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললে আমি জানতেই পারতাম না যে আমি ভালো। আপনি কি ভাবছেন আমার মা ছেলে মেরে গেলে অমনি আমার দোষ? কখনো না, আমি ভালো বলেই মেরেছি, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়ের কথায় ইনায়া জাহিদ দুজনে অবাক হয়। কি মেয়েরে বাবা, স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এইসব শুনেও এই তো দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলল, বাই বাই, আবার দেখা হবে। ইরায়া হা করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মারও খেয়েছে এমে, এমন এখন ভাবে দেখাচ্ছে যেন দুঃখ তাদের। আর মায়েরা হাইলো
হইল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইরায়ের মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদ অবাক হয়ে ঘরে গেল। এদিকে বাইরের বারবার গাল গলিয়ে পড়া চোখের পানি বুঝতে ব্যস্ত, আবার মুখে হাসি ভাঙা গলায় বিড়বিড় করে অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চাকে আমি মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো এই চাকলাকে আমি বর হিসেবে মানি না, আমি মানি না এই বিয়ে, আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে বাবা আসবো। তারেক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে, গম্ভীর গলায় বলল এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভেতরে প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে সে টুরের ব্যাপারে বাবার জেনেছি কিনা, জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ইনায়া ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথায় রেখে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ের তুতিতে হাত রেখে মৃদু হেসে বলে তুমি বড় হয়েছ, সবসময় নিজেকে এভাবে ঢেকে রেখে রাখবে, বুঝেছ আব্বু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমি তো বাইরে হিজাব পরে বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু এসে বললেন আমার আব্বু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না, কেমন? আমার আব্বু ভীষণ দাবি, আমি চাই আমার আব্বু নিজেকে ঢেকে রাখুক। ইনায়ের বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আর মাথায় কাপড় ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পিছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে ইনায়া এইটা ওই মেয়ের গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো, মায়ের হাত থেকে মলম নিয়ে বলল ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনায়া অবাক হয়, তার মা এই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত শুদ্ধ যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে, তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, পরে উপর থেকে যেমনই হোক ভেতরে ভীষণই নরম। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে থেকে বোরখা ছেড়ে হিজাব খুলল, এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের ওপর নুনের ছিটে দিয়েছে কেউ, যাতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানিও মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল, তার মা তাকে কখনো মারেনি, সৎ বাবার জন্য অনেক ভালো না বাঁচতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজনে মেরেছে, জানলে মা কি খুব কষ্ট পাবে। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেললো। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাববে কেন অযথা। নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিয়ে ব্যথা পেয়ে উফ শব্দ করে ওঠে। চোখ মুখ কুচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজে পড়তে বসে। নামাজ শেষে মায়েরা তার ছোট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ কয়েক ধরনের চকলেট নিয়ে বসলো বিছানার ওপর। তার শ্বশুরের থেকে কিনে এনে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তারপর কেউ ঘরে আসে। মায়েরা দরজার দিকে তাকে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে আপু তুমি, এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে, তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়ার ভেতরে গিয়ে বলল ভাবি তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটকে আরেকটা বাইট দিয়ে অনয়াকে হাত ধরে বিছানায় বসে বলল আরে আপু এত ভাবছো কেন, এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায়া মৃদু হেসে বলে তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি। মায়েরা তো তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ের দিকে এগিয়ে দিয়ে বলে আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না।
ইনায়া হাসলো। মায়েরা মেয়েটা তার ভীষণ রকম পছন্দ হলো। মায়েরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমার বউ মানেই না, সেই সম্পর্কে ধরে তুমি ভাবি ডাকছো, এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওইসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়ের প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেললো। মায়েরার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মাইয়া বলে ডাকবো। মায়েরা হাসলো। ইনায়া মায়েরার গালে মলম দিয়ে আঙুল ছোঁয়ালে মায়েরা চোখ মুখ কুচকে বলে, আহ আপু, এমনি ঠিক হয়ে যেত। ইস, অনেক জ্বলছে। ইনায়া মায়ের গালে ফু দিয়ে বেশ কিছুক্ষণ, এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়েরা চোখে জল মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মাইয়া মেয়েটা কিভাবে কিসের তৈরি? মাইয়া চকলেট খেতে খেতে বলে, আপু, তোমার মাগরিবের নামাজ পড়েছো? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে এশারের সাথে পড়ে নিব। মায়েরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন, যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা, যাও যাও নামাজ পড়ে এসো, ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়েরার কথায় ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়েরার গলে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মায়েরা। মায়েরা হেসে বলল, এই তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই, এবারই মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলেছে, শুধু স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিন্তু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো, হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি, তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয়ে মায়েরার ভয়েস টোনে জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে, অন্তঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপটুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতে চকলেট রেখে দু হাতে চোখ মুছে বলে, আপু, তুমি নামাজ পড়ে নাও, যাও। ইনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে থাকে মায়েরার দিকে। মায়েরা ঠেলে ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মেয়ে মায়েরার মতন মানুষ সত্যি দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মায়েরা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়, কারণ সে বাবাকে হারিয়ে নামে নতুন বাবা ফিরিয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকে তার থেকে কেড়ে নিল। মা আর তার বাবার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়ের আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কপালে কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার ওপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়েরার পাশে এসে বসে। মায়েরা হেসে বলে, আপু, তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়েরা লাফ দিয়ে উঠলো। ইনায়ের বুকে থুতু দেয়। মায়েরা হেসে চকলেটগুলো রেখে বোরকা পড়তে পড়তে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে, এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না। যদি শুনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুই দিকে মাথা নাড়লো। না না মায়েরা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না, আমি যাব না। মায়েরা হিজাব গলার সাথে ঝুলিয়ে নিয়ে ইনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আহ আপু, তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ার থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায়া হা
করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার? মায়া হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই দেখো, আমার এই গাল একদম ভালো আছে, এবার মারলে না হয় এই গালটা পেতে দেবো, তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুসকার জন্য একটা থাপ্পড় খাইয়াই যাই। আপু চলো না, যাই প্লিজ। ইনায়া মায়ের দিকে তাকালো, তার মনে প্রশ্ন উকিয়ে দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাই এর হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। এই নায়া না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়েরার জন্য। মায়েরা এই হাসিটুকু আঁকড়ে পারতে চাইল না, তাই রাজি হলো। মায়েরা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়ের হাত ধরে আটকে দেয়। মায়ের বাবাকে বললো না, বাবা যেতে দেবে না, আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মায়েরা মন খারাপ করে বলল, ও কিন্তু আমি তো বের হতাম, তাহলে চলো আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। হিনায়া হেসে বলল, আচ্ছা তুমি লুকিয়ে রেডি হয়ে আসছি, হ্যাঁ তুমি 2 মিনিট দাঁড়াও। মায়েরা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়েরা যাবে তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারে না জাহানার এমন করার কারণ। ইনায়া মায়েরা ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়েরা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়া রাস্তার পাশে এভাবে কোনো দিন খায়নি, তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্ট নিয়ে গিয়েছে। মায়েরা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনে কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল হচ্ছে না তো? সে কি লোকটার থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকে নিজের স্বামী রূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজনও পরিচিত ঠেকলো। মায়েরা ইনায়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখলো এটা ওটা। মায়ের কথার সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায় এবং বিড়বিড় করে, বাবা ভাইয়া। মায়েরা বুঝতে পারল তার চোখের ভুল নয়, সে ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করতো আর তাকে সরাসরি বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের ওপর যে ক্রাশ খাবে কেন? তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়েরা ধ্যান ভাঙে, এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভ্রুকুচকে মায়েরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি, মানে ইরফানের বউ। অদ্ভুত ভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাত থেকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পিছন পিছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ার দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, বাবা ভাইয়া সরি। মায়েরাকে কিছু বললো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মায়ের দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, ইরফান বাদ দে, দুটোই তো বাচ্চা, বা বকিস না। মায়েরা সূর্যের দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুচকাই তো খেতে এসেছি, দেখছেন কেমন করছে। মায়েরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে, যা হয়ে গেল, ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়, ঢোক গিলে আমতা আমতা করে বলল, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে।
মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসল খানিক আগে আরেক কারেন্ট এর মতো দৌড়ে ইরফান এগিয়ে এসে মায়েরার হাত শক্ত চেপে ধরে মায়েরার হাতে ব্যথা পায়। ইরফান হাত অপর হাতে ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়েরাকে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, হাত ছাড়ে না। মায়েরা অপর হাতে এত চেষ্টা করলো তার হাত ছাড়ানোর, কিন্তু ব্যর্থ হলো। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুধু ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? বিনয়া রেগে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি সেটা আমি পূর্ণ করবো এবার। বেয়াদব, সেন্স নেই। যদি কিছু হতো? ইনায়া চুপসে যায়, মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়েও খানিকটা ঝুঁকে গাড়ির জানলায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলল, বেশি পিস করলে ফিডার কিনে দিতে চল। ইনায়া কটকট চোখে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে, হাত বাড়িয়ে ইনায়ের কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা। আর এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো করে দাঁড়ায়, ইরফানের দিকে তার এগিয়ে যায়। ইরফান মায়ের হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেট করে সাজিয়ে দিন। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও ধা করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়েরা আবারও তার হাত ছাড়াতে চায়, মুচড়ামুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাতে ছাড়ুন তো। ইরফান হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পা নড়বে না, স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলে এই লোক পাগল। এই লোক পাগল বললে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক। এমনিতেই গালের ব্যথায় এখনো ঠিক হয়নি। অন্তঃপর বলে, দেখুন, আপনি আমার গুরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম, তাই আমায় পরামর্শ হচ্ছে আপনি একটা ডাক্তার দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যেগুলো ফুচকা একেবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। পিছনের থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেললো। মায়েরা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুধু এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়েরা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4 প্লেট দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা জদ্দাল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি থেকে দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার টান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেলে হাতটা আমার। উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধের দিকে তাকালে শুদ্ধ মেয়েকে হেসে বলে, মানে তোর বউ আমার ভাবি ব্যথা পাচ্ছে? ইরফান মায়ের হাত ঝটকা মেরে ছেড়ে শুদ্ধের গলা ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ছাড়া পেয়ে তার হাত দুলতে দুলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতের দাঁত চেপে মায়েরার দিকে তাকায়। শুদ্ধ মায়েরার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি?
ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে দুটো প্লেট নিয়ে মায়েরাকে দিল। মায়েরা দুই হাতে দুটো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। এক প্লেট কোলের ওপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি দুটো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানলা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধের হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাই এর থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুড়ে বলে, তুমি খাবে? শুদ্ধ ভ্রু কুঁচকে ফটাফট তিনটে ফুচকা মুখে পুড়িয়ে নিল। ইনায়া হা করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার তিনটে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি? জিজ্ঞেস করলাম, অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝালের ফুচকা। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ের পাশে এসে বলল, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েটার এসব কি খায়? ইনায়া শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধের চোখ দুটো লাল হয়ে গিয়েছে, মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বেয়াদব, পানি দে। ইনায়া এসব থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতল পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে ওদিকে মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজের খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মায়ের মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশন এমনি মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়ের দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়ের ডান গালে চোখ পড়লে দেখলো পুরো গাল লাল হয়ে ফুলে আছে, বেশ লাল হয়ে আছে। গালের চারপাশ জুড়ে সে তার মা দুজনেই মেরেছে মনে পড়লে ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। শুদ্ধ মায়ের সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়েরা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মায়েরা ইসলাম। শুদ্ধ নজর মায়েরার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়েরা এক প্লেট ফুচকা খাওয়া শেষ, অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পড়ে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখের পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামে বলল, আমার বন্ধু আমায় সাদা সিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভ্রু কুঁচকে মারিয়ার দিকে চেয়ে আছে। মায়েরাও ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটালো ভালো নয়, ঠিক আছে, জানেন তো? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে সব পৌঁছে যাবে এই ভয়ে দৌড় দিল। রাস্তার ওপাশে গাড়িতে গিয়ে ইনায়ের পাশে বসবে। রাস্তার দিকে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। এটা বড় ট্রাক মারিয়ার দিকে ধেয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও সিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মারিয়ার সাথে লাগবে লাগবে ভাব। মায়েরা নিজের চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মায়েরার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তার পাশে ঘেয়ে চলে যায়। মায়েরা ভয় কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে এখন কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়েরাকে ঝটকা মেরে সরিয়ে সেখানেই কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা গায়ে নুনের ছিটে দিলে যেমন হয়, তেমনি মায়েরার গালের অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনা ভয় এমনিতে মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়লো। মায়েরার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মায়েরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায়।
মায়েরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়, কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা ভেজা চোখে মাথা তুলে তাকায়, কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন, শুধু মারছে তো মারছেই, অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটু মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়েরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়াকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়েরা গাড়িতে বসে চোখে জল দিয়ে মৃদু হেসে বলল, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মেয়েটা গলা থেকে কিছুটা রক্ত বেরিয়েছে, গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়া খুব খারাপ লাগলো, তার ভাই মেয়েটাকে বারবার মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার দরজাল ভাই বুঝলে, তার কথা না বাড়িতে ওখানেই বসে খেয়েছি, আরেকদিন আমি তুমি একসাথে খাবো আচ্ছা? ইনায়া কিছুই বললো না। এই মেয়েকে তার রোবট লাগছে। মেয়েটা অনেকবার ডাকলো, ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো, সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো, বিড়বিড় করলো, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়া মায়া বলে কিছু নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে শুদ্ধের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে। তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, বাঁচিয়ে শাস্তি দিয়েছি, স্টুপিডদের এভাবে শাস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুত ভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়, শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কতলার ধরা পর্যন্তই সীমাহীন থাকে, সেখানে ওই বাচ্চা মেয়েকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, দেখ, যদি এভাবে মেয়েটাকে মারতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে, এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভিয়ার করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি, তুই কেমন জানিস? এরপরেও এইভাবে বিয়েটা দেওয়া সত্যি খারাপ হয়েছে। যাকে আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধের গলা ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চেয়েছি। ইরফান কিছুই বলল না, শুদ্ধের কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফান ভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে, ডিভোর্স করতে চাইলে নাক গলাতে নির্দেশ করছে। কি আজব পাবলিক এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।